দেখো নেক্সট আমাদের পড়তে হবে নতুন চ্যাপ্টার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওকে, দেখো ইকুইলিব্রিয়াম কাকে বলে সেটা আমরা বাদে বুঝবো, আগে আমাদের জানতে হবে যে কেমিক্যাল রিয়াকশনস কত রকমের হয়। ওকে, তো ফার্স্ট আমরা পড়বো কেমিক্যাল রিয়াকশন। ওকে, কেমিক্যাল রিয়াকশন মানে রাসায়নিক বিক্রিয়া। তো দেখো কেমিক্যাল রিয়াকশন জেনারেলি কত টাইপসের হয়? টু টাইপস। ওকে, আমরা জেনারেলি কি জানি বলো? রাসায়নিক বিক্রিয়া কত রকমের হবে বলো? দু রকমের। একটাকে বলা হয় ইরিভার্সিবল রিয়াকশন, একটাকে বলা হয় রিভার্সিবল রিয়াকশন। ইরিভার্সিবল রিয়াকশন মানে একমুখী বিক্রিয়া, আর রিভার্সিবল রিয়াকশন মানে উভমুখী বিক্রিয়া। ওকে, তো দেখো ইরিভার্সিবল রিয়াকশন বলতে কি বোঝায়? মনে করো একটা এক্সাম্পল নাও। মনে করো এ থেকে বি হচ্ছে, এটা জেনারেল ফর্ম বোঝো। মনে করো এ থেকে বি হচ্ছে, ঠিক আছে? যদি এরকম ঘটনা ঘটে কোনো রিয়াকশনের ক্ষেত্রে, এরকম দেখা যায় যে শুধুমাত্র দেখো এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট, এ হচ্ছে বিক্রিয়ক, বি বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে? তো যদি রিয়াক্ট্যান্ট থেকে শুধু প্রোডাক্ট তৈরি হয়, যদি শুধুমাত্র রিয়াক্ট্যান্ট থেকেই প্রোডাক্ট তৈরি হয়, বা মনে করো এ থেকেই শুধু বি তৈরি হয়, তখন তাকে আমরা বলবো ইরিভার্সিবল রিয়াকশন। মানে বি থেকে আবার এ তৈরি হবে না, একই দিকে ঘটবে, ঠিক আছে? যে বিক্রিয়া একই দিকে ঘটে বা শুধুমাত্র সামনের দিকে ঘটে তাকে বলা হয় ইরিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে? যদি বিক্রিয়া শুধুমাত্র মনে করো এ থেকেই বি হয়, মানে ফরওয়ার্ড ডাইরেকশনে ঘটে, যদি এটাকে বলা হয় ফরওয়ার্ড ডাইরেকশন মানে সামনের দিকে ঘটবে। যদি বিক্রিয়া কেবলমাত্র সামনের দিকে ঘটে তাকে বলা হবে ইরিভার্সিবল রিয়াকশন বা একমুখী বিক্রিয়া, অনলি ইন ফরওয়ার্ড ডাইরেকশন, শুধুমাত্র সম্মুখ মানে সামনের দিকেই ঘটবে বিক্রিয়া, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে, বোঝার চ্যাপ্টার খুব। এ থেকে বি হচ্ছে, হয়তো বাস্তব এক্সাম্পলে আসো, যে যে বিক্রিয়া শুধুমাত্র একই দিকে ঘটে, মানে বি থেকে আবার এ হবে না, মানে রিয়াক্ট্যান্ট থেকে শুধু প্রোডাক্ট হবে, বিক্রিয়ক থেকে শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে, বিক্রিয়াজাত পদার্থ থেকে আর বিক্রিয়ক তৈরি হবে না, তখন তাকে আমরা বলবো ইরিভার্সিবল রিয়াকশন। বাস্তব এক্সাম্পল কি? দেখো এক্সপ্লোশন হতে পারে, বিস্ফোরণ, কম্বার্সন, দহন, তাই না? যখন বিস্ফোরণ ঘটে, মনে করো একটা বোম ব্লাস্ট করেছে, তো সেই ক্ষেত্রে যখন বোমটা মানে বিস্ফোরণ ঘটে গেছে, তখন তুমি ওটাকে আবার কম্বাইন করে নতুন বোম তৈরি করতে পারবে? কখনোই সম্ভব না। তার মানে একই দিকে ঘটছে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে ঘটছে। মনে করো মোমবাতির দহন, বা তুমি যে কোনো দহন করছো, ঠিক আছে? যদি কোনো কিছুকে আগুন ধরিয়ে দাও, তাহলে মনে করো এই পেনটাকে হিট করে গলিয়ে দিলাম, ঠিক আছে? এই পেনটাকে যদি গলিয়ে দেওয়া হয়, তাহলে কি আবার এরকম ফর্মে আসবে, সেম ফর্মে? না, ঠিক আছে? তো শুধুমাত্র একই দিকে ঘটবে, যে সমস্ত বিক্রিয়া একই দিকে ঘটে তাকে বলা হয় ইরিভার্সিবল রিয়াকশন। বিস্ফোরণ হতে পারে এক্সাম্পল, নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন হতে পারে প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড বেস, অ্যাসিডের মধ্যে বেস মিশিয়ে দাও, তাই না? অ্যাসিডের মধ্যে ক্ষার মিশিয়ে দাও, কি তৈরি হবে বলো? লবণ জল তৈরি হয়ে যাবে। তো যখন লবণ আর জল তৈরি হয়ে যাবে, তাকে তুমি আবার অ্যাসিড বেসে কনভার্ট করতে পারবে না, শুধুমাত্র একই দিকে ঘটছে। ভালো করে বুঝবে। বায়োকেমিক্যাল রিয়াকশনস, মনে করো আমাদের যে ডাইজেশন হয়, আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেমে যে মানে রিয়াকশনস গুলো হয়, তাই না? মানে স্টোমাকে যে রিয়াকশন গুলো হয়, আমাকে বলো, মনে করো তুমি কিছু খেয়ে নিয়েছো, তুমি খাবার খেয়েছো, খাওয়ার পর যখন ডাইজেস্ট হয়ে যাবে, তখন সেটা কি আবার খাবারে পরিণত করা সম্ভব? ভালো করে ভেবে দেখো তো। মনে করো তুমি বিরিয়ানি খেয়ে নিয়েছো, ঠিক আছে? তো বিরিয়ানি খেয়ে নেওয়ার পর যখন ডাইজেস্ট হয়ে গেছে, তোমার যখন হজম হয়ে গেছে, তখন ডাইজেস্ট হয়ে যাওয়ার পর তুমি কি আবার তুমি তাকে বিরিয়ানিতে কনভার্ট করতে পারবে? তাহলে তো একবার বিরিয়ানি কিনলেই হয়ে যেত, বারবার কেনার দরকার পড়তো না, তাই না? একবার বিরিয়ানি কিনে আনতাম, তারপর সেটাকে আবার রিজেনারেট করে আমরা আবার বিরিয়ানিতে কনভার্ট করে বারবার খেতাম। সেটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না। তাহলে এগুলোকে বলা হয় একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিয়াকশন। খুব ভালো করে বুঝতে হবে যে বিক্রিয়া শুধুমাত্র একই দিকে ঘটবে, এ থেকে বি, দেখো ফরওয়ার্ড ডাইরেকশনেই হচ্ছে, তখন তাকে আমরা বলবো ইরিভার্সিবল রিয়াকশন। নেক্সট টাইপ আসছে রিভার্সিবল রিয়াকশন।
রিভার্সেবল মানে বুঝতেই পারছো উভমুখী, মানে যে বিক্রিয়া উভয় দিকে ঘটে, যে বিক্রিয়া কি হয় বলো, উভয় দিকেই ঘটে কিছু শর্ত সাপেক্ষে। তো এক্সাম্পল বোঝো। আচ্ছা, ইরিভার্সিবল রিয়াকশনকে কিন্তু এইভাবে শুধুমাত্র সিঙ্গেল অ্যারো দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে ইরিভার্সিবল রিয়াকশনের সাইন। ওকে, আর রিভার্সিবলকে উভমুখী সাইন দেওয়া হয়, এভাবেও দিতে পারো, অথবা এরকম সিঙ্গেল করেও দিতে পারো, এটা এভাবেও দেখাতে পারো। ঠিক আছে, ইরিভার্সিবল রিয়াকশন, তবে সেকেন্ডেরটা দেওয়া বেশি বেটার। ঠিক আছে, এর মানে বোঝো। মনে করো তুমি সেম রিয়াকশন নিচ্ছ, মনে করো এ থেকে বি হচ্ছে, এক্সাম্পল নাও এ থেকে বি। ঠিক আছে, আবার যদি বি থেকে এ তে চেঞ্জ হয়, যে আবার বি থেকে এ তে কনভার্ট হয়, তখন তাকে বলা হয় রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া, মানে দুদিকেই ঘটবে। ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি যে এ থেকেও বি হতে পারে, আবার বি থেকেও এ হতে, দুদিকেই ঘটবে, তখন তাকে আমরা বলবো রিভার্সিবল রিয়াকশন। বোঝা গেছে? বাস্তব এক্সাম্পলে আসো। মনে করো এভাপোরেশন বা বাষ্পায়ন। আচ্ছা, বাষ্পায়ন যে ঘটনা ঘটে এটা আমরা সবাই দেখেছি, তাই না? জলকে যদি হিট করা হয় কি হবে বলো, তাই না? জলকে হিট করলে কি হবে বলো, বাষ্প তৈরি হবে, তাই না? ওয়াটার ভেপার তৈরি হবে। ওয়াটার ভেপারকে আবার ঠান্ডা করো তো কি তৈরি হবে বলো, ওয়াটার লিকুইডে কনভার্ট হয়ে যাবে, তাই না? এবার লিকুইডকে আরো ঠান্ডা করো, তাহলে কি তৈরি হবে বলো, আইস তৈরি হয়ে যাবে, বরফ তৈরি হবে, তাই না? তো টেম্পারেচার চেঞ্জ করলে কি হচ্ছে বলো, সলিড থেকে লিকুইড, তাই না? আবার লিকুইড থেকে সলিড, দুটোতেই কনভার্ট করা সম্ভব টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে। তাহলে যে রিয়াকশন শুধু উভয় দিকে ঘটে, তখন তাকে বলা হবে রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া, তাই না? আমরা এক্সাম্পল দেখো এখানে লিখতেই পারি যে H2O কে মনে করো তুমি হিট করলে, তাহলে কি হবে বলো, মনে করো H2O নেওয়া হয়েছে, তাকে তুমি হিট করো, তাপ দাও। ঠিক আছে, তাহলে কি হবে বলো, H2O এখানে ব্র্যাকেটে প্রথমে মনে করো এর ফিজিক্যাল স্টেট লিখছি, মনে করো সলিডে রয়েছে। ঠিক আছে, যদি মনে করো H2O সলিডে থাকে, তাকে যদি হিট করা হয়, তাহলে লিকুইডে কনভার্ট হয়ে যাবে, H2O লিকুইড। ঠিক আছে, এবার H2O লিকুইডকে যদি আবার ঠান্ডা করা হয়, এখানে যদি মনে করো কুল করা হয়, তাহলে কি হবে বলো, তাহলে আবার সলিডে কনভার্ট হয়ে যাবে। যদি একে ঠান্ডা, এখান থেকে হিট নিয়ে নেওয়া হয়, তাহলে সলিডে কনভার্ট হবে। তাহলে এটা মাথায় রাখবে, যে রিয়াকশন উভয় দিকে ঘটে তাকে বলা হয় রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। তো অকার্স ইন বোথ ডাইরেকশন, দ্যাট ইজ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডাইরেকশন, উভয় দিকেই ঘটে, সম্মুখ ও বিপরীত। ওকে, বাস্তব এক্সাম্পল এভাপোরেশন, বাষ্পায়ন। ওকে, যদি ওয়াটারকে যদি হিট করা হয়, তাহলে কি হবে বলো, ওয়াটারকে হিট করলে লিকুইডে কনভার্ট হবে, আর লিকুইডকে যদি ঠান্ডা করা হয়, তাহলে আবার সলিডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার তুমি এই লিকুইডকে তুমি দেখো তো, আবার হিট করো তো, লিকুইডকে যদি আবার হিট করা হয়, তাহলে কি হবে বলো, লিকুইডকে হিট করলে H2O গ্যাস তৈরি হয়ে যাবে, ভেপার তৈরি হয়ে যাবে। আবার একে যদি আবার ঠান্ডা করা হয়, তাহলে কি হবে বলো, আবার লিকুইডে কনভার্ট হবে। তো ওয়াটার সার্কেল এটা আমরা পড়েছি, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের রিভার্সিবল রিয়াকশন। নেক্সট কি এক্সাম্পল হতে পারে, দেখো প্রোডাকশন অফ NH3 SO3 PCl5 HI এক্সেট্রা। ওকে, যে NH3 SO3 PCl5 HI এদের উৎপাদন বিক্রিয়া সব রিভার্সিবল রিয়াকশন হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল মনে করো অ্যামোনিয়া রিয়াকশনটাই দেখো এক্সাম্পল হিসাবে। মনে করো অ্যামোনিয়া কিভাবে তৈরি হয় দেখো, বলো, লেখো 2N2, দেখো তো N2 গ্যাস প্লাস H2 গ্যাস 3H2 গ্যাস, রিভার্সিবল সাইন দিয়ে আমরা কি লিখি বলো, 2NH3 গ্যাস। ওকে, আরেকটা কথা মাথায় রাখবে, যে যে কোনো কেমিক্যাল রিয়াকশন লেখার সময়, যে কোনো কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া লেখার সময় তার ব্র্যাকেটে তার ফিজিক্যাল স্টেট মানে ভৌত অবস্থা, নাইট্রোজেন কোন ফর্মে রয়েছে, গ্যাসে, তাহলে ব্র্যাকেটে জি লিখো।
H2 কিসে রয়েছে? গ্যাসে, তো আমরা ব্র্যাকেটে জি লিখবো। NH3 কিসে রয়েছে? গ্যাসে, তো ব্র্যাকেটে জি লিখবো। ওকে, তাহলে কোনো মলিকিউলস যে ফর্মে এক্সিস্ট করছে, ঠিক আছে, যে ফর্মে থাকবে তাকে ব্র্যাকেটে সেই ফর্মটা লিখতে হয়। এটা কেমিক্যাল রিয়াকশন লেখার একটা নিয়ম। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন লেখার কি নিয়ম বলো? যে তার ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা, সে সলিড, লিকুইড না গ্যাস। যদি সলিড হয় তার ব্র্যাকেটে এস লিখবো, যদি লিকুইড হয় তার ব্র্যাকেটে এল লিখবো, যদি গ্যাস হয় তার ব্র্যাকেটে আমরা জি লিখবো। ঠিক আছে, এবং N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সিবল সাইন দিয়ে 2NH3 গ্যাস, এই যে রিয়াকশন, এটা আমাদের রিভার্সিবল রিয়াকশন। কারণ কি দেখো, এখানে N2 আর H2 নিজেদের মধ্যে বিক্রিয়া করে NH3 তৈরি করবে, আর NH3 ব্রেক করে ভেঙে গিয়ে N2 আর H2 তে তৈরি করবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় রিভার্সিবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট আয়নিক রিয়াকশন হতে পারে, যে কোনো আয়নিক রিয়াকশন রিভার্সিবল হয়। মনে করো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দেখো মনে করো তোমাকে বলা হলো CH3 COOH লিকুইড ফর্মে রয়েছে। ওকে, ব্র্যাকেটে ফিজিক্যাল স্টেট লিখতে বলেছি। ঠিক আছে, তো একে রিভার্সিবল রিয়াকশন করে কি তৈরি করো বলো? দেখো, CH3 COO মাইনাস প্লাস অফ H প্লাস। ঠিক আছে, আর যে কোনো আয়নসের ব্র্যাকেটে কি লিখতে হয় বলো? অ্যাকুয়াস, AQ। ঠিক আছে, AQ মানে অ্যাকুয়াস বা জলীয় বোঝায় AQ মানে। ঠিক আছে, আয়নস তো একা থাকতে পারে না, ও জলের সাথে কম্বাইন করে থাকে, এই জন্য একে ব্র্যাকেটে AQ লেখা হবে। বোঝা গেছে? তাহলে রিভার্সিবল রিয়াকশন কাকে বলে, ইরিভার্সিবল রিয়াকশন কাকে বলে, খুব বাস্তব এক্সাম্পল। ঠিক আছে, দহন বিক্রিয়া হতে পারে, নিউট্রালাইজেশন বিক্রিয়া। তাছাড়া এটা একটা এক্সাম্পল নিয়ে নাও, মনে করো HCl, ঠিক আছে, প্লাস NaCl, ঠিক আছে, এর মধ্যে কি তৈরি, সরি NaOH, কি তৈরি হয় বলো? NaCl প্লাস H2O। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে NaC এগুলো দেখো, তাহলে অ্যাসিড বেস রিয়াকশন করে লবণ জল তৈরি করেছে, তো এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে বলো? নিউট্রালাইজেশন রিয়াকশন ঘটেছে। ঠিক আছে, একই দিকে ঘটবে, এটা থেকে আবার এদিকে আসবে না, তার জন্য কি হবে বলো? এটা আমাদের একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিয়াকশন। এটা আমাদের রিভার্সিবল রিয়াকশন। তো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে রিভার্সিবল রিয়াকশন নিয়ে কাজ করতে হবে। ইরিভার্সিবল রিয়াকশন নিয়ে আমাদের আলোচনা করার ব্যাপারটা নেই। ঠিক আছে, ইরিভার্সিবল মানে একদিকে ঘটবে, রিভার্সিবল মানে উভয় সাইডে ঘটবে। একে কিভাবে প্রকাশ করা হয় আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিয়াকশনের মধ্যেই ঘটে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা পড়তে হবে, দেখো রিভার্সিবল ইরিভার্সিবল রিয়াকশন বোঝার পর নেক্সট আমাদের পড়তে হবে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। এটা পজ করে লিখে নাও। নেক্সট আমরা লিখবো অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, দেখো কাকে বলা হয়, যেটা লিখে নাও পজ করে। তো নেক্সট হেডিং দাও অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর, যাকে রিপ্রেজেন্ট করা হয় দেখো এইভাবে, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে একে প্রকাশ করা হয়। ওকে, তো দেখো অ্যাক্টিভ মাস বলতে কি বোঝায়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, পুরো চ্যাপ্টার আমাদের কাজে লাগবে, বোঝো। আচ্ছা, মনে করো একটা আমরা এক্সাম্পল নিচ্ছি, এটা রিয়াকশন। মনে করো এ থেকে বি হচ্ছে, ফর এক্সাম্পল এ থেকে বি হচ্ছে, এটা রিয়াকশন। ঠিক আছে, তা আমাকে বলো, এখানে এই যে এ নেওয়া হয়েছে, এ থেকে যে বি হচ্ছে, তো এই রিয়াকশনে এর কতটা অংশ পার্টিসিপেট করছে। ঠিক আছে, মানে কিছুই বুঝতে পারছি না, বোঝো ভালো করে, বাস্তব এক্সাম্পলে আসো। মনে করো তোমাকে জলের মধ্যে সুগার দাও, তো ওয়াটারের মধ্যে সুগারকে ডিজলভ করো, জলের মধ্যে চিনিকে দিয়ে গুলিয়ে দাও। ঠিক আছে, তো ভালো করে বোঝো। মনে করো জলের মধ্যে যখন আমরা চিনি দেব, ঠিক আছে, কনসেন্ট্রেট করো, জলের মধ্যে যখন চিনি দেওয়া, চিনির যে ক্রিস্টাল, ওর যে শেপ, আচ্ছা দেওয়ার সঙ্গে কি ওটা ডিজলভ করে যায়? ঠিক আছে, মনে করো ওটা কি দেওয়ার সঙ্গেই জলের মধ্যে গুলে যায়? বলছেন না। ঠিক আছে,
তাহলে ভালো করে বোঝো, তো আমি এক্সাম্পল জন্য ড্র করে দেখাচ্ছি। দেখো, মনে করো এখানে একটা বিকার রাখা আছে, ঠিক আছে? মনে করো এই বিকারের মধ্যে ওয়াটার রয়েছে, ঠিক আছে, H2O আছে, ঠিক আছে। এখানে তুমি কি করলে, বাইরে থেকে মনে করো, ভালো করে বোঝো, একটা বড় চিনির দানা, ঠিক আছে, একটা বড় চিনির ক্রিস্টাল, এটা হচ্ছে সুগার, ঠিক আছে, তুমি ওয়াটারের মধ্যে ডিসলভ করাও, ঠিক আছে। যদি এই চিনিকে আমরা জলের মধ্যে ডিসলভ করিয়ে দিই, এটা একটা বড় চিনির ক্রিস্টাল, ঠিক আছে, তো চলো এটাকে শেড করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে সুগার বা চিনি, ঠিক আছে। যখনই একে জলের মধ্যে দেওয়া হয়, তো দেখো কি ঘটনা ঘটে বলো তো। মনে করো এই যে চিনি, এটা কি দেওয়ার সঙ্গেই গলে যায়? দেওয়ার সঙ্গে এর মধ্যে গুলে যাবে? বলছেন না। কেন? তার কারণ বোঝো, যখনই চিনিকে ওয়াটারের মধ্যে দ্রবীভূত করা হয়, তখন এই শুধুমাত্র শুধুমাত্র চিনির সারফেসে যে মলিকিউলসগুলো প্রেজেন্ট থাকে, এই চিনির একটা বড় ক্রিস্টালের মধ্যে কি একটাই সুগার রয়েছে? মানে চিনির স্ট্রাকচার কি C6C12H22O11, একটা চিনির স্ট্রাকচার, তাই না? তো এই যে পুরো ক্রিস্টালের মধ্যে কি একটাই চিনি আছে? একটাই C6C12H22O11 আছে? না মিলিয়ন বিলিয়নের রয়েছে এর মধ্যে, ঠিক আছে। যদি এটা ওয়াটারের মধ্যে ডিজলভ করানোর সাথে সাথেই ডিজলভ করে যেত, মানে গলে যেত, তাহলে এই রিয়াকশনে পুরোটাই একসঙ্গে পার্টিসিপেট করতো, ঠিক আছে। ভালো করে বোঝো, মনে করো যখন এই চিনিটাকে ওয়াটারের মধ্যে ডিজলভ করানো হয়েছে, এর বাইরের যে সারফেস বা এর যে পৃষ্ঠতল রয়েছে, পৃষ্ঠতলের যে চিনিগুলো রয়েছে, পৃষ্ঠতলে যে চিনির অণুগুলো রয়েছে, শুধুমাত্র জল ওই চিনিগুলোকে টেনে নিচ্ছে, ঠিক আছে। ওর সারফেসে যে চিনির মলিকিউলসগুলো প্রেজেন্ট রয়েছে, এই ক্রিস্টালের সারফেসে যে মলিকিউলসগুলো প্রেজেন্ট রয়েছে, জল কি করছে? শুধুমাত্র সারফেসের অণুগুলোকেই টানছে, ঠিক আছে। জল কি করছে? শুধুমাত্র সারফেসের অণুগুলোকেই টানছে। তাহলে এখানে মনে করো অনেকগুলো লেয়ার রয়েছে, তাই না? একটা সুগার ক্রিস্টালের মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে। তাহলে ফার্স্ট লেয়ারকে প্রথমে জল টেনে নিয়ে নেবে, ডিজলভ করিয়ে দেবে, দেন সেকেন্ড লেয়ারকে টানবে, দেন থার্ড লেয়ারকে টানবে, দেন ফোর্থ লেয়ারকে টানবে। তাহলে আমাকে বলো যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বা ওয়াটার কি করছে, দেখো যখনই জলের মধ্যে চিনির দানাকে দেওয়া হয়েছে, কি হচ্ছে বলো? প্রথমে এর যে সারফেসে যে চিনির কণাগুলো রয়েছে, এই সারফেসে যে চিনির কণাগুলো রয়েছে, শুধুমাত্র সেগুলোকেই টানছে ও, ঠিক আছে। শুধুমাত্র সারফেসের চিনিগুলোকেই টানছে। দেন সারফেস একটা লেয়ার, একটা সারফেস পুরো গুলে যাওয়ার পর সেকেন্ড সারফেসের চিনিগুলোকে টানছে, দেন থার্ড সারফেসের চিনিগুলোকে টানছে। টানতে টানতে একটা টাইম পরে গিয়ে কি হচ্ছে বলো? পুরোপুরি গুলে যাচ্ছে। দেওয়ার সাথেই কি গুলে যাচ্ছে? না। তার মানে এখান থেকে এটা মাথায় রাখতে হবে যে কোনো একটা রিয়াকশন, যে কোনো রিয়াকশনে কোনো একটা মলিকিউলসের একসঙ্গে কতটা পোর্শন অ্যাক্টিভ, ভালো করে বোঝো। কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে, মনে করো এখানেই এটাকে মনে করো কেমিক্যাল রিয়াকশন ধরে নিচ্ছি, চলো ওয়াটারের মধ্যে চিনিকে ডিজলভ করিয়েছো, তাহলে এখানে যে চিনিটা গুলছে, একটা মানে একটা টাইমে কতটা চিনি গুলতে অ্যাক্টিভ? একসঙ্গে প্রথমে কতগুলো চিনির অণু সক্রিয়? পুরো চিনির অণু কি সক্রিয়? মানে দেওয়ার সাথে কি পুরো সব গুলে যাচ্ছে? না, শুধুমাত্র এর যে সারফেসে যে চিনিগুলো প্রেজেন্ট রয়েছে, এর সারফেসে যে চিনিগুলো প্রেজেন্ট রয়েছে শুধুমাত্র সেগুলোই গুলছে, ঠিক আছে। এর সারফেসে যে চিনিগুলো রয়েছে সেগুলোই গুলছে, ঠিক আছে। এই সারফেসের চিনির অণুগুলো সব জলের মধ্যে চলে যাওয়ার পর নেক্সট সারফেসের চিনিগুলো গুলছে, নেক্সট সারফেসের চিনি গুলে যাওয়ার পর তার ভিতরে থার্ড সারফেসের চিনিগুলো গুলছে, ডিজলভ করছে। তার মানে আমাকে বলো যে কোনো কেমিক্যাল রিয়াকশনে
কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস বলতে কি বোঝায়? সক্রিয় ভর মানে সক্রিয় বলতে কি বোঝায়? দেখো, এই চিনির ক্রিস্টালের মধ্যে মনে করো 100 চিনির অণু রয়েছে, ধরে নিচ্ছি। এর মধ্যে কতগুলো চিনির অণু রয়েছে? 100টা চিনির অণু রয়েছে। চিনির স্ট্রাকচার কি বলো? সুগারের স্ট্রাকচার C12H22O11। ওকে, তো এর মধ্যে 100টা C12H22O11 রয়েছে, ঠিক আছে। যখনই এবং এর সারফেসে মনে করো 10টা চিনির অণু রয়েছে। এর যে সারফেস, এই উপর পুরো পৃষ্ঠতলে কতগুলো চিনির অণু রয়েছে? 10টা। তাহলে তুমি আমাকে বলো, যখনই এই চিনিকে জলের মধ্যে ডিজলভ করানো হবে, তাহলে কতগুলো চিনি দেওয়ার সাথেই রিয়াকশন করা শুরু করবে? কতগুলো চিনি শুরু করবে? 100টাই? না, এর ভিতরের চিনি কি বিক্রিয়ায় পার্টিসিপেট করবে? না। কোনগুলো করবে? শুধুমাত্র বাইরের সারফেসে যেগুলো রয়েছে সেগুলোই করবে। বোঝা গেছে? তাহলে কতগুলো এই পুরো 100টা চিনির অণুর মধ্যে কতগুলো চিনির অণু সক্রিয় বলো? 10টা। বাকি 90টা সক্রিয় নয়। সক্রিয় তারা পরবর্তীকালে সক্রিয় হবে। একসঙ্গে কতগুলো সক্রিয় হচ্ছে? তাহলে আমরা বলবো সলিডের ক্ষেত্রে, যদি আমরা সলিড দেখি, তার ক্ষেত্রে কতগুলো সক্রিয় বলো? এর পৃষ্ঠতলে যতগুলো চিনি রয়েছে সেটাই সক্রিয়, তাই না? কারণ জলের মধ্যে ডিজলভ করানোর সাথে পুরো সারফেসে যতগুলো চিনির অণু রয়েছে সেগুলো খুলে খুলে জলের মধ্যে চলে আসবে। তাহলে এর মধ্যে মনে করো 10টা সারফেস রয়েছে, তাই না? আমি ধরছি এক একটা সারফেসে 10টা করে রয়েছে, আর এর মধ্যে কতগুলো সারফেস রয়েছে? 10টা সারফেস রয়েছে, ঠিক আছে। তাহলে 10টা সারফেসের মধ্যে ফার্স্ট যখন সারফেসের চিনিগুলো খুলে যাবে, দেন সেকেন্ড সারফেসে ধরবে, দেন থার্ড সারফেসে ধরবে। তাহলে অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট সময়ে বা একে জলের মধ্যে ডিজলভ করানোর সাথেই কতগুলো চিনি সক্রিয়? সারফেসে যেগুলো থাকবে সেগুলো সক্রিয় হবে। বোঝা গেছে? তার মানে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর বলতে এটাই বোঝায় যে সলিডে হতে পারে, লিকুইডে হতে পারে, গ্যাসে হতে পারে, যে কারোর ক্ষেত্রেই হতে পারে। আমরা সলিড দিয়ে বুঝতে সুবিধা হবে, তো সলিড দিয়ে আমরা বলছি। মানে রিয়াকশন করানোর সময় কতগুলো অণু একসঙ্গে সক্রিয়, দেওয়ার সাথে কতগুলো সক্রিয়। তুমি যখনই জলের মধ্যে চিনিকে দিয়েছো, চিনির সারফেসে বা পৃষ্ঠতলে যে চিনির অণুগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোই সক্রিয়, এবং তার যে পরিমাণ তাকে বলা হয় অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর, যাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। ঠিক আছে, আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো কি করে দেখো। তো আমরা যদি বলি শুধুমাত্র এ, মনে করে বলা হলো কি, দেখো শুধু এ, একে পড়বো আমরা রিয়েজেন্ট এ, রিয়েজেন্ট এ বা বিকারক এ। বিকারক এ, ঠিক আছে। আর যদি একে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করি কনসেন্ট্রেশন অফ এ, এটাকে বলা হয়, পড়া হবে কনসেন্ট্রেশন অফ এ। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যখনই লিখবে কোনো মলিকিউলসকে, তখন তাকে পড়া হবে বা বলা হবে কনসেন্ট্রেশন অফ এ বা এর গাঢ়ত্ব, একে পড়া হয় দেখো। অথবা অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস অফ এ, অ্যাক্টিভ মাস অফ এ, বা রিয়েজেন্ট এও বলতে পারো, অ্যাক্টিভ মাস অফ এ, এর সক্রিয় ভর। এটা আমরা পড়বো কি বলো? এ এর সক্রিয় ভর, সক্রিয় ভর ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। বুঝতে অসুবিধা হয় অনেকের, তো বোঝো ভালো করে। বোঝা গেছে? তাহলে যখনই তুমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে তখন তোমরা কি পড়বো বলো? কনসেন্ট্রেশন অফ এ বা এর সক্রিয় ভর। এর সক্রিয় ভর কি বলো? কোনো রিয়াকশন করানোর সময় ওই মলিকিউলসের কতগুলো অণু একসঙ্গে সক্রিয়। তো সলিডের ক্ষেত্রে কি হবে বলো? শুধুমাত্র সারফেসে যে অণুগুলো থাকবে সেটাই ওর সক্রিয় ভর হবে। ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে আমাকে যে স্যার বুঝতে পারিনি। বুঝতে পারলে বলবে স্যার বুঝে গেছি। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা কতটা ইম্পর্টেন্ট সেটা একটু বাদেই বুঝতে পারবে। ঠিক আছে, তো অ্যাক্টিভ মাস বোঝা গেছে কি? অ্যাক্টিভ মাস বলতে আমরা কি বুঝবো বলো? যে কোনো মলিকিউলসের সারফেসে, সলিডের ক্ষেত্রে সারফেসে যে অণুগুলো থাকে সেগুলো কি হয় বলো? সক্রিয় হয়। আর যদি তোমাকে আরবিট্রারিলি বলা হয় যে অ্যাক্টিভ মাস বলতে আমরা কি বুঝি, তো আমরা কি বলবো বলো? কোনো রিয়াকশনের ক্ষেত্রে একসঙ্গে কতগুলো অণু সক্রিয়, তাকেই বলা হবে সক্রিয় ভর।
ঠিক আছে, তাহলে এবারে একটা একটা করে আমরা ডিরাইভ করব। গ্যাসের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস কিভাবে ক্যালকুলেট করা হয় দেখো, বোঝো। তো মনে করো কোন একটা গ্যাসিয়াস রিয়াকশন রয়েছে, তো আমি এটাকেই নেব পরবর্তীকালে। তো কেস 1 দেখো, কেস 1 মনে করো একটা রিয়াকশন নেওয়া হচ্ছে এ, যেটা কিনা গ্যাসে রয়েছে, থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্ট সাইড নিয়ে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে এখানে মনে করো বি তৈরি হচ্ছে, বি গ্যাস। চলো, এ থেকে বি তৈরি হচ্ছে। এখানে এর ফিজিক্যাল কন্ডিশন কি ধরে নিয়েছি আমরা বলো, জেনারেল রিয়াকশন নিয়েছি আমরা এ থেকে বি। তো একে এটা দিয়ে আমরা কাজ করব, যে এই সাইডে বি লেখার না লিখলেও হবে, এই সাইডে প্রোডাক্ট লিখলেও হবে, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, আমাদের এখান থেকে কাজ করতে হবে। রিয়াকশনে পার্টিসিপেট কে করছে, শুধুমাত্র যেহেতু ইরিভার্সিবল সাইন দিয়েছি, দেখো এ থেকে বি হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হবে বলো, এ থেকে প্রোডাক্ট হচ্ছে। যদি প্রোডাক্ট অ্যাক্টিভ হতো তো রিভার্সিবল সাইন দিতে হতো। তো চলো আগে ইরিভার্সিবল দিয়েই বোঝো। মনে করো এ, যার ফিজিক্যাল স্টেট গ্যাস, সেখান থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই গ্যাসের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস কিভাবে ক্যালকুলেট করা হয় দেখো। আচ্ছা আমাকে বলো, যদি গ্যাসিয়াস সাবস্টেন্স হয়, ঠিক আছে ভালো করে বোঝো। মনে করো একটা সিলিন্ডার নেওয়া হয়েছে, এখানে আমরা করছি দেখো, মনে করো একটা কন্টেনার নেওয়া হয়েছে যার মধ্যে গ্যাস রাখা রয়েছে। ঠিক আছে, মনে করো গ্যাস রয়েছে, এ গ্যাস রয়েছে। তো আমাকে বলো, যদি আমরা এর মধ্যে একটা প্ল্যাটিনাম সারফেস দিয়ে দিই, মনে করো এর মধ্যে একটা প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের একটা ক্রিস্টালকে এর মধ্যে দেওয়া হয়েছে। এটা মনে করো একটা প্ল্যাটিনাম ক্রিস্টাল, পিটি। ওকে, প্ল্যাটিনাম ক্রিস্টাল। তো আমরা এটা জানি যে প্ল্যাটিনাম প্লেট, মনে করো এটা একটা। তো প্ল্যাটিনামের যদি একটা প্লেট এই গ্যাসের মধ্যে দেওয়া হয়, মনে করো একটা হাইড্রোজেন গ্যাস, ফর এক্সাম্পল নিচ্ছি আমরা এখানে H2 গ্যাস। ঠিক আছে, H2 গ্যাসের মধ্যে যদি আমরা প্ল্যাটিনাম প্লেটকে রেখে দিই, কি হবে বলো, দেখবো এর পরে কি হবে বলো, যে এই প্ল্যাটিনাম কি করেছে, সমস্ত হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে নিয়েছে। ঠিক আছে, এর গায়ে পুরো সারফেসে ধরে নিয়েছে। ঠিক আছে, তো আমাকে বলো, এখানে দেওয়ার সাথেই এখানে যতগুলো গ্যাস রয়েছে, যত গ্যাস থাকবে, তো সব কি হবে বলো, ওর গায়ে গিয়ে জমা হয়ে যাবে। ঠিক আছে, প্লাটিনাম সারফেসে কি করে বলো, এর মধ্যে যতগুলো গ্যাস রয়েছে মিডিয়ামে, সমস্ত গ্যাস কি হয়ে যাবে, গায়ে গিয়ে জমা হয়ে যাবে। তো আমাকে বলো, গ্যাসের গ্যাসের সব কটা অণু একসঙ্গে অ্যাক্টিভ হয় বোঝা গেছে। যদি কোনো কন্টেনারের মধ্যে গ্যাস থাকে, মানে এর গ্যাসের ক্ষেত্রে কি হয় বলো, গ্যাস তো র্যান্ডম, তাই না, চলাচল করে, তাই না। তো গ্যাসের ক্ষেত্রে কি হয়, সমস্ত মলিকুলস গুলোই অ্যাক্টিভ হয়। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে কি হয় বলো, ও সমস্ত মলিকুলস অ্যাক্টিভ। এর ক্ষেত্রে কোনো সারফেস টারফেস বলে কিছু হবে না। গ্যাসের ক্ষেত্রে সমস্ত মলিকুলস অ্যাক্টিভ, আর এর মধ্যে যতগুলো মলিকুলস, তাকে কিভাবে প্রকাশ করা হয় বলো, নাম্বার অফ মোলস। এই কন্টেনারের মধ্যে যতগুলো গ্যাস রয়েছে, তাকে আমরা প্রকাশ করবো কি করে, নাম্বার অফ মোলস। তাহলে কিসের উপর ডিপেন্ড করে বলো, গ্যাসের কনসেন্ট্রেশন। আমরা লিখতে পারি দেখো তো এখান থেকে, যে কনসেন্ট্রেশন অফ গ্যাস, যদি গ্যাসিয়াস নিয়েছি তো আমরা গ্যাস লিখে করবো। তাহলে দেখো গ্যাসের ক্ষেত্রে কি হবে দেখো, গ্যাস, তাকে আমরা লিখবো থার্ড ব্র্যাকেট সাইন দিয়ে, কনসেন্ট্রেশন মানে অ্যাক্টিভ মাস। ঠিক আছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে বলো, গ্যাসের ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ মোলস এর উপর। কত এর মধ্যে যত বেশি পরিমাণে গ্যাস থাকবে, গ্যাসের পরিমাণের উপর, এর মধ্যে যত বেশি গ্যাস থাকবে তত শোষণ তাড়াতাড়ি হবে, অধিশোষণ, অ্যাডসর্পশন, তাই না। যত বেশি পরিমাণে গ্যাস থাকবে, রিয়াকশন তত ফাস্ট হবে। তাহলে কার উপর ডিপেন্ড করে বলো, গ্যাসের পরিমাণের উপর। তাকে কি দিয়ে প্রকাশ করা হয়, নাম্বার অফ মোলস। আমরা লিখবো কি বলো, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা, ব্র্যাকেটে লিখে দাও মোল সংখ্যা। মোল সংখ্যা গ্যাসের মোল সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে, যে এখানে এই গ্যাসের রিয়াকশনের স্পিড কতটা হবে, কত স্পিডে এই প্লাটিনাম সারফেসের উপর হাইড্রোজেন অধিশোষিত হবে, সেটা ডিপেন্ড করছে এই কন্টেনারের মধ্যে কতগুলো গ্যাস রয়েছে। যত বেশি পরিমাণে গ্যাস থাকবে, তত রিয়াকশন ফাস্ট হবে, ওর গায়ে বেশি তাড়াতাড়ি জমবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা বলতেই পারি, তাহলে গ্যাসের পরিমাণকে কি দিয়ে লেখা হয়, নাম্বার অফ মোলস, মোল সংখ্যা।
যত বেশি মোল থাকবে গ্যাসের তত বেশি রিয়াকশন ফাস্ট হবে, তাহলে অ্যাক্টিভ মাস তত বেশি হবে। বোঝা গেছে? আর কার উপর ডিপেন্ড করে দেখো, তাহলে কনসেন্ট্রেশন অফ গ্যাস প্রপোর্শনাল টু, কনসেন্ট্রেশন অফ গ্যাস প্রপোর্শনাল টু এর ভলিউম। দেখো তো, গ্যাসের যত ভলিউম বেশি হবে, যত বড় হবে, তাই না? মনে করো এখানে এই এই কন্টেনারের মধ্যে একটা ছোট, ভালো করে বোঝো, আমি একে বোঝাচ্ছি। মনে করো এখানে একটা ছোট কন্টেনার রয়েছে যার মধ্যে 1 মোল গ্যাস রয়েছে। এর মধ্যে কত মোল গ্যাস রয়েছে বলো? 1 মোল। ঠিক আছে, আর একটা সেম, আর একটা বড় কন্টেনার নেওয়া হয়েছে যার মধ্যে কতটা গ্যাস রয়েছে বলো? এখানেও কতটা রয়েছে বলো? 1 মোল, 1 মোল গ্যাস রয়েছে। তোমরা আমাকে বলো যে এখানেও যদি একটা প্লাটিনাম দেওয়া হয় আর এখানে একটা প্লাটিনাম দেওয়া হয়, কোন ক্ষেত্রে রিয়াকশন ফাস্ট হবে? কোন ক্ষেত্রে রিয়াকশন ফাস্ট হবে? দুটোতে গ্যাসের মোল সংখ্যা সমান। দুটোতে কি রয়েছে বলো? গ্যাসের মোল সংখ্যা সমান। দুটোতে যদি গ্যাসের মোল সংখ্যা সমান হয়, তাহলে আমাকে বলো এই ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে কোনটিতে রিয়াকশন, মানে কোনটি অধিশোষণ তাড়াতাড়ি হবে? অবশ্যই ছোটটাতে হবে। যত আয়তন বাড়বে তত গ্যাস দূরে দূরে থাকবে। যত গ্যাসের আয়তন বাড়বে, মানে কন্টেনারের ভলিউম যত বাড়বে, সেম নাম্বারের গ্যাস রয়েছে, তো একই সংখ্যক গ্যাস রয়েছে, যত কাছাকাছি থাকবে তত অধিশোষণ তাড়াতাড়ি হবে, আকর্ষণ তাড়াতাড়ি হবে, ফলে অধিশোষণ তাড়াতাড়ি ঘটবে। কিন্তু যত গ্যাসের কন্টেনারের সাইজ বড় হবে তত গ্যাস দূরে দূরে থাকবে, আর যত গ্যাস দূরে দূরে থাকবে তার আকর্ষণ করে কাছে আনতে বেশি সময় লাগবে, তো রিয়াকশন স্লো হবে। বোঝা গেছে? তাহলে অ্যাক্টিভ মাস কিসের উপর মানে রিলেশন কিরকম বলো? ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে 1 বাই ভলিউম, সেটাকে লিখে দাও 1 বাই ভলিউম। ঠিক আছে, 1 বাই ভলিউম, 1 বাই আয়তন। ঠিক আছে, তাহলে গ্যাসের ভলিউম যত বাড়বে তত তার অ্যাক্টিভ মাস, মানে তত তার কনসেন্ট্রেশন কি হবে বলো? কমতে থাকবে, গাঢ়ত্ব কমবে, পরিমাণ কমে যাচ্ছে, তো রিয়াকশনের স্পিড কমছে। বোঝা গেছে? তাহলে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে গ্যাসের ক্ষেত্রে। কিসের কিসের উপর বলো? নাম্বার অফ মোলস, মোল সংখ্যার উপর, আর ভলিউম বা আয়তনের উপর। ঠিক আছে, যত কন্টেনারের মধ্যে যত বেশি মোলস বাড়বে, ফার্স্ট রেটটা কি বলছে দেখো, যত কন্টেনার যত বেশি মোলস হবে তত তার কি হবে বলো? রিয়াকশনের স্পিড বাড়বে। আর যত ভলিউম বড় হবে তার রিয়াকশনের স্পিড কমবে, তো কনসেন্ট্রেশন কি হবে বলো? কম হবে। ঠিক আছে, তাহলে দুটোকে অ্যাড করে দাও। তো দেয়ারফর আমরা কি বলতে পারি বলো? এখান থেকে দেখো তো, দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ গ্যাস প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম। নাম্বার অফ মোলস বাই ভলিউম, তো বাংলায় লিখে নাও মোল সংখ্যা বাই আয়তন। ঠিক আছে, মোল সংখ্যা বাই আয়তনকে বলা হয়, দেখো এটা আমরা গ্যাস চ্যাপ্টারে পড়বো, যে নাম্বার অফ মোলস বাই ভলিউমকে বলা হয় কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেয়ারফর কনসেন্ট্রেশন অফ গ্যাস প্রপোর্শনাল, সরি, এটাকে গ্যাসের কনসেন্ট্রেশন প্রপোর্শনাল টু কি হবে বলো? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন একে বলা হয় গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে গ্যাসের সক্রিয় ভর কিসের উপর ডিপেন্ড করে বলো? গাঢ়ত্বের উপর। বোঝা গেছে? মানে যতগুলো মলিকুলস থাকবে গ্যাসের সবকটাই কিন্তু একসঙ্গে অ্যাক্টিভ হবে। ওকে, তাহলে যে কোনো গ্যাসের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস তার কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কনসেন্ট্রেশন কাকে বলে বোঝা গেছে? নাম্বার অফ মোলস পার ভলিউম। ওকে, একক আয়তনে, ভালো করে বোঝো, এটা পজ করে লিখে নাও। দেখো কনসেন্ট্রেশন কাকে বলে বোঝো। দেখো, মনে করো একটা কন্টেনার নেওয়া রয়েছে, মনে করো তার ভলিউম
ওয়ান ভলিউম, একক আয়তন। তার একটা নাও, এখানে দেখো একক আয়তন, দুজনেরই ভলিউম 1 ml মনে করো, 1 ml, 1 ml ভলিউম। ঠিক আছে, এখানে ভি ইকস টু 1 ml, এখানে ভলিউম ভি ইকস টু 1 ml। ঠিক আছে, তো এখানে মনে করো, এখানে 1 ভলিউমের মধ্যে মনে করো এখানে 2 মোলস গ্যাস রয়েছে। এখানে কত মোলস রয়েছে মনে করো? 2 মোলস, 2 মোল গ্যাস রয়েছে। এখানে মনে করো সেম ভলিউমের মধ্যে 5 মোল গ্যাস রয়েছে, 5 মোল গ্যাস রয়েছে। তা আমাকে বলো কার গাঢ়ত্ব বেশি? গাঢ়ত্ব মানে কি, এর মধ্যে পরিমাণ কার বেশি আছে বলো? অবশ্যই 5 মোলস যার মধ্যে রয়েছে, তাই না? তার মানে হচ্ছে দেখো, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বলতে কি বোঝায়, যে এখানে 1 ml এর মধ্যে 5 মোল রয়েছে, এখানে 1 ml এর মধ্যে কতটা রয়েছে বলো? 1 ml এর মধ্যে 2 মোলস রয়েছে। 1 ml আয়তনের মধ্যে 2 মোলস গ্যাস রয়েছে, এখানে 1 ml আয়তনের মধ্যে 5 মোলস গ্যাস রয়েছে। তাহলে কার আয়তন বেশি, এটা সরি কার কনসেন্ট্রেশন বেশি? অবশ্যই 5 মোলের কনসেন্ট্রেশন, কারণ দুজনের আয়তন সমান, পরিমাণ কার বেশি, এর বেশি। তাহলে একে কনসেন্ট্রেশন কাকে বলা হয় বলো? নাম্বার অফ মোলস পার ভলিউম। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করো, দেখো নাম্বার অফ, তাহলে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন সিওএনসি বলা হয় শর্টে, কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি হবে বলো? নাম্বার অফ মোলস কত? নাম্বার অফ মোলস এখানে 2, আর ভলিউম কত? 1। তাহলে ইকুয়ালস টু কনসেন্ট্রেশন কত বেশি? 2। এখানে করো কনসেন্ট্রেশন ইকুয়ালস টু বা গাঢ়ত্ব ইকুয়ালস টু কি হবে বলো? এখানে নাম্বার অফ মোলস কত রয়েছে? 5, এখানে ভলিউম কত? 1। তাহলে কত আসছে? 5। তাহলে কার কনসেন্ট্রেশন বেশি? তাহলে কনসেন্ট্রেশন কাকে বলা হয়? নাম্বার অফ মোলস পার ভলিউম। আর গ্যাসের ক্ষেত্রে কি হয় বলো? কনসেন্ট্রেশন, গ্যাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি বলো? অ্যাক্টিভ মাস, গ্যাসের সক্রিয় ভর তার কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, আর কার সঙ্গে প্রপোর্শনাল দেখো, চলো দেখো নেক্সট। আর এটা পজ করে লিখে নাও। নেক্সট দেখো, দেখো আমরা বলতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, দেখো তো এখান থেকে আর একটা ফর্মুলা বানাতে হবে। এটাকে একদম লিখে রাখবে বক্স করে, যে গ্যাসের অ্যাক্টিভ মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। ঠিক আছে, আর একটা ডেরিভেশন করতে হবে এখান থেকে। দেখো দেখো আমরা বলতে পারি, আমরা জানি কি, উই নো, আমরা জানি কি, জানি বলো? দেখো গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমরা পড়েছি অলরেডি, তাই না? আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো? পি ইকুয়ালস টু কি বলতে পারি? আচ্ছা আমরা এটা তো জানি প্রত্যেকের মানে কি, পি মানে প্রেসার, ভি মানে ভলিউম, এন মানে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা, আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি মানে টেম্পারেচার। তো এখান থেকে আমরা বলতে পারি দেখো তো, পি ইকুয়ালস টু এন বাই ভি ইন্টু আর টি। ওকে, এখানে দেখো তো, এখানে আমরা তাহলে মানে প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশনের রিলেশন বের করছি আমরা। যদি বলি আমরা কনসেন্ট্রেশনের, গ্যাসের তো প্রেসারও হয় না, গ্যাস কি করে বলে? প্রেসার ক্রিয়েট করে না? তাহলে গ্যাসের প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশনের রিলেশন আমরা বের করছি। তাহলে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি, দ্যাট ইজ পি ইকুয়ালস টু কি বলতে পারি দেখো তো? পি ইকুয়ালস টু এন বাই ভি মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনকে আমরা কি লিখতে পারি বলো? সি, তাই না? কনসেন্ট্রেশনকে আমরা কি বলতে পারি বলো? সি ইন্টু আর টি। সি মানে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, এন বাই ভি তো ফর্মুলা লিখেছি আমরা, নাম্বার অফ মোলস পার ভলিউম মানে কনসেন্ট্রেশন। তো এন বাই ভি মানে কি? নাম্বার অফ মোলস পার ভলিউম। তো এখানে লিখে রাখতে পারো ব্র্যাকেট করে, এটা ব্র্যাকেটে, যে নাম্বার অফ মোলসকে লেখা হয়, দেখো কনসেন্ট্রেশনকে সি বলা হয়, তাহলে সি ইকুয়ালস টু এন বাই ভি। ঠিক আছে, এই জন্য এখানে সি লিখেছি। তাহলে সি আর টি। ওকে, তাহলে আমাকে বলো প্রেসারের সঙ্গে, দেখো তো প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশনের রিলেশন কি? ডাইরেক্ট, আর টি তো কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট টেম্পারেচারে আর এর ভ্যালু কনস্ট্যান্ট, টি এর ভ্যালু কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে পি প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারি বলো? সি। ঠিক আছে, প্রেসারের সঙ্গে কিরকম রিলেশন বলো? প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশনের ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। ঠিক আছে, আমরা কোথা থেকে পেয়েছি বলো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে। ওকে, তাহলে গ্যাসের কনসেন্ট্রেশন কার কার উপর ডিপেন্ড করে বলো? আমরা এখান থেকে কি বলতে পারি বলো? গ্যাসের কনসেন্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে?
প্রেসার, এখানে প্রেসারটা কি ধরনের প্রেসার? পার্শিয়াল প্রেসার। এখানে প্রেসারটা কি ধরনের প্রেসার? পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। ঠিক আছে, তো আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার কাকে বলে আমি বলে দিচ্ছি, এটাকে লিখে নাও। পি মানে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল পার্শিয়াল প্রেসার বা যাকে বলে আংশিক চাপ, আংশিক চাপ। আংশিক চাপকে বাদে বলে দিচ্ছি, দেখো। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। ঠিক আছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে যদি তোমাকে অ্যাক্টিভ মাস বলা হয় তাহলে তোমরা কি বলবে বলো? গ্যাসের অ্যাক্টিভ মাস কার উপর ডিপেন্ড করবে? কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের সঙ্গে প্রপোর্শনাল, আর পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, তো এটা লিখে নাও পজ করে। দেন দেখো পার্শিয়াল প্রেসার কাকে বলা হয়? পার্শিয়াল প্রেসারকে পিপি বলা হয়, আংশিক চাপকে। ঠিক আছে, তো দেখো পার্শিয়াল প্রেসার কাকে বলে, খুব ইজি, এটা লিখে নাও পজ করে। ঠিক আছে, তো চলো দেখো পার্শিয়াল প্রেসার বলতে কি বোঝায়, একে বলা শর্টে পিপি। মনে করো কোনো একটা কন্টেনার রয়েছে, মনে করো এখানে একটা কন্টেনার রয়েছে যার মধ্যে অক্সিজেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে। ঠিক আছে, মনে করো দুটো গ্যাসের মিক্সচার রয়েছে, আরো গ্যাস থাকতে পারে, অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, কোন একটা কন্টেনার নেওয়া হয়েছে যার মধ্যে গ্যাস রয়েছে, গ্যাস তো সবসময় প্রেসার দিচ্ছে, আমরা জানি গ্যাসের চাপ হয়, তাই না? তো এই দেখো, এই যে এটা হচ্ছে টোটাল প্রেসার, এর মধ্যে দু ধরনের গ্যাস রয়েছে, তাই না? এখানে কি কি রয়েছে বলো? অক্সিজেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাস রয়েছে। ঠিক আছে, তাহলে অক্সিজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস থাকার জন্য এখানে কি হবে দেখো, এখানে যে প্রেসার ক্রিয়েট করছে, এখানে একে বলা হয় টোটাল প্রেসার, টোটাল প্রেসার, প্রেসার বা মোট চাপ, মোট চাপ। ঠিক আছে, টোটাল প্রেসার বা মোট চাপ। আচ্ছা আমাকে বলো, এখানে যে টোটাল প্রেসার, মনে করো এই কন্টেনারের মধ্যে যে চাপ দিচ্ছে সেটা মনে করো 4 atm। 4 atm কি করছে বলো? টোটাল প্রেসার পাওয়া যাচ্ছে। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো বাইরে থেকে, যে এই কন্টেনারের মধ্যে কতটা প্রেসার বা চাপ দিচ্ছে টোটাল গ্যাস মলিকুলস মিলিয়ে, সেটা হচ্ছে 4 atm, ধরে নিচ্ছি এক্সাম্পল। তো আমাকে বলো, এই 4 atm যে প্রেসার এই কন্টেনার থেকে তুমি দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করে যে টোটাল প্রেসার 4 atm, তো এই 4 atm প্রেসার কি শুধু অক্সিজেন দিচ্ছে? না। শুধু হাইড্রোজেন দিচ্ছে? না। তাহলে দিচ্ছে কি? দুজনে মিলিয়ে দিচ্ছে। তাহলে কোনো কন্টেনারের মধ্যে যদি গ্যাস মিক্সচার প্রেজেন্ট থাকে তাহলে তার যে চাপ হয়, তার যে চাপ হবে সেটা হচ্ছে টোটাল প্রেসার, সবার মিলিত চাপ। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় আচ্ছা অক্সিজেন কতটা চাপ দিচ্ছে, হাইড্রোজেন কতটা চাপ দিচ্ছে, তুমি কি বলে বলে যে স্যার অক্সিজেন 2 atm, হাইড্রোজেন 2 atm, এরকম কোনো কথা নেই। তুমি কি করে বুঝলে অক্সিজেন 4 atm দিচ্ছে, অক্সিজেন 2 atm, হাইড্রোজেন 2 atm? কম বেশি তো হতে পারে। তো তোমাকে কি করতে হয়, মেজারমেন্ট কিভাবে করা হয়? এই কন্টেনারের যে গ্যাস তাকে সেম দুখানা কন্টেনার নেওয়া হয়, সেম সাইজের, সেম সাইজের কি করা হয় বলো? দুখানা কন্টেনার নেওয়া হয়। ওকে, কি করানো হয় দেখো, এর মধ্যে যত মোল অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। ওকে, সেই অক্সিজেনগুলোকে কি করা হয় বলে? এর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। এইবার এর প্রেসার ক্যালকুলেট করা হয় যে এ কত প্রেসার দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি করা হয় বলো? এই ফাঁকা কন্টেনারের মধ্যে অক্সিজেনকে ট্রান্সফার করে দেওয়া হয়, আর এই ফাঁকা কন্টেনারের মধ্যে কাকে ট্রান্সফার করে দেওয়া হয় বলো? হাইড্রোজেনকে, H2 কে। হাইড্রোজেনকে ট্রান্সফার করার পর এর প্রেসার মেজারমেন্ট করা হয়। ঠিক আছে, যে এর প্রেসার কত আছে, এর প্রেসার কত আছে, দেখা গেল এর প্রেসার এলো 3 atm, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি, এটা মনে করো 3 atm এলো, যা আসবে আসতেই পারে। 3 atm, এটা মনে করো 1 atm এলো। ঠিক আছে, ভালো করে বোঝো, কোনো কন্টেনারের মধ্যে যতগুলো গ্যাস থাকে প্রত্যেকের মিলিত চাপ, বাট তাকে বলা হয় টোটাল প্রেসার বা মোট চাপ।
ঠিক আছে, এবার কি করা হয়, তো এই যদি বলা হয় যে শুধু অক্সিজেন কতটা চাপ দিচ্ছে, শুধু হাইড্রোজেন কতটা প্রেসার ক্রিয়েট করছে, তাহলে তোমাকে কি করতে হবে, সেম সাইজের কন্টেনার নিতে হবে, সেম সাইজের কন্টেনারের মধ্যে যতগুলো অক্সিজেন ছিল সব ট্রান্সফার করাতে হবে, আর একটা কন্টেনারের মধ্যে যতগুলো হাইড্রোজেন ছিল সব আমরা ট্রান্সফার করিয়ে নেব, এর মধ্যে নিয়ে নেব, নিয়ে প্রেসার চেক করো। তাহলে এই ক্ষেত্রে যে প্রেসার দিচ্ছে এটা এইটা এবং এটার সঙ্গে সমান না, দেখো তো এর প্রেসার এই দুটো প্রেসারের সাথে সমান না, তাহলে কোনো কন্টেনারের মধ্যে সিঙ্গেল গ্যাস যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, যাকে সংক্ষেপে বলা হয় পিপি। তাহলে এটাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার, প্রেসার অফ অক্সিজেন O2। ওকে, একে বলা হয় অক্সিজেনের আংশিক চাপ, O2 এর আংশিক চাপ, আংশিক চাপ। ঠিক আছে, একে কি বলা হয় বলো, পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, বা যাকে বলা হয় H2 এর হাইড্রোজেনের আংশিক চাপ, আংশিক চাপ। বোঝা গেছে যে কোনো কোনো গ্যাস মিক্সচারের মধ্যে কোনো একটা সিঙ্গেল গ্যাস যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় পার্শিয়াল প্রেসার, আর সবকটা মিলে যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় টোটাল প্রেসার। টোটাল প্রেসারকে শুধু পি দিয়ে লেখা হয়, আর পার্শিয়াল প্রেসার, যার পার্শিয়াল প্রেসার তাকে লেখা হয়। তো তাহলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনকে রিপ্রেজেন্ট করা হয় পি সাফিক্সে O2, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসারকে রিপ্রেজেন্ট করা হয় পি সাফিক্সে H2। এর মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, অক্সিজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ। আংশিক চাপ কি বোঝা গেছে? তাহলে আমরা যখন কোনো গ্যাসিয়াস রিয়াকশন করব, ভালো করে বোঝো তো, আমরা যখন কোনো গ্যাসিয়াস রিয়াকশন করব তখন তার যে চাপ ক্যালকুলেট করব আমরা, তো রিয়াকশনে কি একজন পার্টিসিপেট থাকে? মনে করো অ্যামোনিয়ার সাথে একটা এক্সাম্পল বোঝো, এটা লিখে নাও। মনে করো একটা রিয়াকশন বোঝো, মনে করো N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে 2NH3 গ্যাস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে বলো এই যে গ্যাসটা, এই রিয়াকশনটা কিসে করা হয়েছে বলো? এটা একটা ক্লোজড কন্টেনারে করা হয়েছে। গ্যাসিয়াস রিয়াকশন কিভাবে করা হয় বলো? বদ্ধ পাত্রে করা হয়। আর এটা মাথায় রাখবে, যে কোনো রিভার্সিবল রিয়াকশন কি, রিভার্সিবল রিয়াকশনকে জেনারেলি কি করা হয় বলো, বদ্ধ পাত্রে বা ক্লোজ কন্টেনারেই করা হয়, এটা মাথায় রাখবে। ক্লোজ কন্টেনারেই কি করা হয় বলো, রিভার্সিবল রিয়াকশন কন্ডাক্ট করানো হয়। ওকে, তাহলে এই যে গ্যাস, এর মধ্যে কি একটা গ্যাস রয়েছে? তাহলে এখানে যদি তোমাকে বলা হয় হাইড্রোজেনের পার্শিয়াল, হাইড্রোজেনের প্রেসার কত, তুমি কি বলবে, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কত। তোমাকে যদি বলা হয় হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের প্রেসার কত, তুমি কি বলবে, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেসার কত। টোটাল প্রেসার তো তিনজনের প্রেসার, তাই না? লিখে বলবো আমরা পার্শিয়াল প্রেসার অফ N2, তাকে রিপ্রেজেন্ট করবো P অফ N2। বোঝা গেছে? হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করবো P অফ H2, আর এখানে অ্যামোনিয়াকে রিপ্রেজেন্ট করবো কিভাবে বলো, P অফ NH3। বোঝা গেছে? এই রিপ্রেজেন্ট করা বোঝা গেছে? সে ভ্যালু যা হবে হবে, সেটা ক্যালকুলেশনের ব্যাপার আমাদের। তো আমাদের রিপ্রেজেন্টেশন বোঝা গেছে যে পার্শিয়াল প্রেসার কাকে বলে, কোনো রিয়াকশন, গ্যাসিয়াস রিয়াকশনের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল গ্যাস যতটা প্রেসার ক্রিয়েট করবে তাকে আমরা বলবো পার্শিয়াল প্রেসার। ঠিক আছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা পজ করে লিখে নাও। দেখো তাহলে আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা কি করবো বলো, গ্যাসের ক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসারকে রিপ্রেজেন্ট করব কিভাবে, পি অফ, যে গ্যাস থাকবে সেটাকে আমরা লিখবো। ওকে, এইবার দেখো তাহলে কিসের উপর ডিপেন্ড করছে গ্যাসের অ্যাক্টিভ মাস, এটা পজ করে লিখে নাও। নেক্সট দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ মাস কিসের উপর ডিপেন্ড করে বলো, একদম মুখস্থ থাকবে এটা। তাহলে লিখবো গ্যাস, আমরা গ্যাস, এটা অ্যাক্টিভ মাস অফ গ্যাস, যে গ্যাস থাকবে সেটাকে লিখবো অ্যাক্টিভ মাস অফ গ্যাস প্রপোর্শনাল টু কিসের উপর বলো, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, গাঢ়ত্ব
আবার অথবা কার সঙ্গে ডিপেন্ড করে বলো, গ্যাস প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। আংশিক চাপ, ঠিক আছে। কনসেন্ট্রেশনকে সি দিয়ে লেখা হয় অথবা CONC বলা হয়, আর আংশিক চাপকে PP দিয়ে প্রকাশ করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে পুরো বক্স করে স্টার মেরে রেখে দাও, মুখস্থ থাকা চাই, ঠিক আছে। যে গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ কি হবে বলো, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ কিসের উপর ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন গাঢ়ত্ব বা পার্শিয়াল প্রেসার উপর ডিপেন্ড করবে। ওকে, চলো গ্যাস হয়ে গেছে, নেক্সট আমরা আসবো লিকুইডের ক্ষেত্রে, কেস 2। চলো কেস 1 কমপ্লিট, কেস 2 দেখো। কেস 2 দেখো, কেস 2 এর ক্ষেত্রে আমরা লিকুইড নেব। ওকে, তো লিকুইডের তো এক্সাম্পল মনে করো এ লিকুইড, সেখান থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট। ওকে, এই ক্ষেত্রে লিকুইডের কনসেন্ট্রেশন এর অ্যাক্টিভ মাস কিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে বলতেই পারি, তাহলে লিকুইড, এ তো লিকুইড ফর্ম আছে, লিকুইড অ্যাক্টিভ মাস প্রপোর্শনাল টু, তোমরা কি বলতে পারি বলো, সেই একই জিনিস। তো মনে করো এখানে এক্সাম্পল নিয়ে নাও, মনে করো একটা বিকার নেওয়া হয়েছে যার মধ্যে লিকুইড রয়েছে, ঠিক আছে, এর মধ্যে মনে করো লিকুইড রয়েছে। তো আমি ফার্স্ট সারফেসটা দেখিয়েছি, প্রথম সারফেসে মনে করো এই মলিকিউলস গুলো প্রেজেন্ট রয়েছে। ফার্স্ট সারফেসে কি আছে বলো, এই মলিকিউলস গুলো প্রেজেন্ট রয়েছে সারফেসে। ওকে, এবার আমাকে বলো, যখন কোনো রিয়াকশন করানো হয় লিকুইডের, শুধুমাত্র অ্যাক্টিভ কোনগুলো হয় বলো, এই সারফেসে যে মলিকিউলস গুলো প্রেজেন্ট থাকবে সেইগুলো অ্যাক্টিভ হবে, তাই না। তো আমরা লিকুইডের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ফর্মুলা কি লিখতে পারি বলো, এখানে এর মধ্যে কত মোলস রয়েছে, তো দেখো লিকুইডের ক্ষেত্রে সেম ফর্মুলা, দেখো নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস। ওকে, আর লিকুইডের ক্ষেত্রে আর কি লিখতে পারি বলো, লিকুইড যার ক্ষেত্রে কনসেন্ট্রেশন প্রপোর্শনাল টু 1/ভলিউম, ভলিউম, ঠিক আছে। তাহলে লিকুইডের ক্ষেত্রেও কিন্তু মোল সংখ্যার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হতে পারে এবং ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে, গ্যাসের মতোই, লিকুইড তো এখানে, তাই না। এবার ভালো করে বোঝো, এটাকে আমরা কি লিখতে পারি বলো, দুটোকে কম্বাইন করে দিলে কি লিখতে পারি বলো, লিকুইড বা তরল, তার অ্যাক্টিভ মাস প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম, ভলিউম, দ্যাট ইজ কি হবে বলো এটাকে, লিকুইড proportional to concentration, concentration বা যাকে বলে গাঢ়ত্ব। তাহলে লিকুইডের ক্ষেত্রেও কিন্তু কি হবে বলো, কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল হবে। কিন্তু একটা প্রবলেম দেখো লিকুইডের ক্ষেত্রে, বলছে লিকুইডের ক্ষেত্রে যে অ্যাক্টিভ মাস হবে, তাই না, লিকুইডের ক্ষেত্রে যে অ্যাক্টিভ মাস হবে সেটা কনস্ট্যান্ট। বলছে কেন, ভালো করে বোঝো, ঠিক আছে। আমরা এখানে লিখছি দেখো, যে লিকুইড তার অ্যাক্টিভ মাস থার্ড ব্র্যাকেট প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। বলছে কেন কনস্ট্যান্ট বা ধ্রুবক, কেন ধ্রুবক, দেখো লিকুইডের ক্ষেত্রে যে আমাদের যে রিলেশন সেটা কি হয় বলে, অ্যাক্টিভ মাসের ফর্মুলা কি হয় বলে, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস বাই এরিয়া, এরিয়া। দেখো এরিয়া কেন বলছি, কারণ এখানে তো ভলিউম মানে তো এরিয়া বোঝায়, তাই না। তাহলে দেখো এখানে মনে করো একটা বড় কন্টেনার নেওয়া হয়েছে, একটা ছোট কন্টেনার নাও তো, সাইডে মনে করো একটা ছোট কন্টেনার নিয়েছি আমরা, চলো এখানেও মনে করো সেম গ্যাস মলিকিউলস রয়েছে, এটা বড় কন্টেনার মানে সারফেস এরিয়া বড়, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বড়, এটা ছোট কন্টেনার যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট, ঠিক আছে। তাহলে আমাকে বলো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এর ইউনিট এরিয়া নাও তো, এরিয়াটাকে ইউনিট করে দাও, মনে করো একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নাও, তো চলো আমি এই পোর্শনটা নিচ্ছি নির্দিষ্ট এরিয়া এইটুকু, ঠিক আছে।
আমাকে বলো এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতগুলো অণু রয়েছে? দুটো। এখানে এখানে সেম জায়গাটা নাও তো, দেখো তো এখানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতগুলো অণু রয়েছে? দুটো। তাহলে ভালো করে বোঝো, এরিয়া যদি সেম রাখা হয়, এদের যদি বড় কন্টেনারই নেওয়া হোক না কেন, যত বড় কন্টেনারই নাও না কেন বা যত ছোট কন্টেনারই নাও না কেন, তার একক আয়তনে কি অণুর সংখ্যা কি হবে বলো? সমান। একক আয়তনে অণুর সংখ্যা সমান। কেন? কারণ এখানে দেখো, তুমি একটা ইউনিট এরিয়া নাও তো, এর মধ্যে এই সারফেস এত বড় সারফেস, তার ইউনিট এরিয়া, এই জায়গাটাকে ইউনিট বলছো, 1 স্কোয়ার সেন্টিমিটার, এটাও মনে করো 1 স্কোয়ার সেন্টিমিটার, দুটো। তাহলে ইউনিট, এর যে এরিয়া কনস্ট্যান্ট না, এরিয়া কনস্ট্যান্ট হলে লিকুইডের কনসেন্ট্রেশন কি হয়ে যাবে বলো? কনস্ট্যান্ট। তাহলে দেখো নির্দিষ্ট এরিয়ার মধ্যে নাম্বার অফ মোলস কত? নির্দিষ্ট। এর মধ্যে কতগুলো অণু রয়েছে? দুটো। এর এরিয়া কত? 1 স্কোয়ার সেন্টিমিটার। এর মধ্যে কত রয়েছে? 1 স্কোয়ার সেন্টিমিটার। তার মানে এর সাইজ ছোট এবং বড় হওয়াতে অণুর সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে না। ইউনিট এরিয়াতে কি হচ্ছে বলো? সেম নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট থাকছে। তুমি ছোট কন্টেনারেই রাখো, এই ইউনিট এরিয়ার মধ্যে অণু দুটো পাবে। তুমি আরো ছোট কন্টেনারে রাখো, তার মধ্যে এই ইউনিট এরিয়ার মধ্যে দুটো অণু পাবে। তাহলে এই এরিয়া, মানে মনে করো কন্টেনারের সাইজ বড় হোক বা কন্টেনারের সাইজ ছোট হোক, এর একক আয়তনে অণুর সংখ্যা কি আছে বলো? সমান। তাহলে এর এরিয়া কত বলছি আমরা, দেখো এরিয়া কত আছে বলে, এর এরিয়া কত ধরে নিচ্ছি আমরা? 1 স্কোয়ার সেন্টিমিটার, বা 1 স্কোয়ার সেন্টিমিটার, বা 1 স্কোয়ার, 1 বর্গ সেন্টিমিটার। এর আমি এরিয়া কত বলছি বলো? এরিয়া বা আয়তন কত বলো? ক্ষেত্রফল কত বলো? 1 স্কোয়ার সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি, বর্গ সেন্টিমিটার। এখানে মলিকিউলস কতগুলো রয়েছে বলো? মোলস কত আছে বলো? মোল ইকস টু 2 দেখতে পাচ্ছি, দুটো রয়েছে। ধরে নিচ্ছি আমি এখানে এর মধ্যে 2 মোলস রয়েছে। এর মধ্যে কত মোলস রয়েছে দেখো? মোল ইকস টু 2 মোল, 2 নিচ্ছি আমরা। তাহলে দেখো সাইজ ছোট এবং বড় হওয়াতে, কন্টেনারের সাইজ ছোট এবং বড় হওয়াতে একক আয়তনে অণুর সংখ্যা কি আছে? সমান। ফলে এই যে রেশিও কি হয়ে যায় বলো? এর উপরেরটাও যা নিচেরটাও তাই, দুটো ক্ষেত্রেই সেম। এই ক্ষেত্রে ইউনিট একক আয়তনে অণুর সংখ্যা, মানে কনসেন্ট্রেশন যা হবে এক্ষেত্রেও সেম হবে, আরো ছোট নিলে সেক্ষেত্রেও সেম হবে। তাহলে সবকটা যদি এর কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, সবকটাকে যদি কনসেন্ট্রেশন সেম হয়ে যায়, তাহলে তার অ্যাক্টিভ মাসকে আমরা কি বলবো বলো? কনস্ট্যান্ট। তাহলে লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস কি হয় বলো? কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার ভ্যালুকে ধরে নেওয়া হয় ফর লিকুইড, যার ভ্যালুকে ধরে নেওয়া হয় 1। লিকুইডের কনসেন্ট্রেশনকে কি ধরা হয় বলো? 1। কেন? যেহেতু কনস্ট্যান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। লিকুইডের ক্ষেত্রে যেহেতু তার অ্যাক্টিভ মাস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই না? অ্যাক্টিভ মাস ধ্রুবক, সব ক্ষেত্রে সমান। ছোট কন্টেনার, বড় কন্টেনার রাখো, আরো ছোটতে রাখো, মিডিয়াম সাইজে রাখো, আরো বড় কন্টেনারে রাখো, প্রত্যেকের ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যাক্টিভ মাস কি হয়ে যাচ্ছে বলো? কনস্ট্যান্ট। কেন? কারণ ইউনিট এরিয়াতে নাম্বার অফ মোলস সেম থাকছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে কারণে এর অ্যাক্টিভ মাসকে 1 ধরা হয়। বোঝা গেছে লিকুইডের? ঠিক আছে, চলো কেস 2 বোঝা গেছে। লিকুইডের ক্ষেত্রে তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে লিখে দেবো আমরা 1। ওকে, সেই ক্ষেত্রে কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। গ্যাসের ক্ষেত্রে যেমন কনসেন্ট্রেশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, গ্যাসের ক্ষেত্রে আবার পার্শিয়াল প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল হবে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে শুধুমাত্র 1 ধরা হবে। চলো লিখে নাও, পজ করে দেখো, ভিডিও পজ করে লিখে নেবে। তাহলে আমরা এখানে কি পেলাম বলো? এর সঙ্গে আরো একটা অ্যাড করবো কি এখানে, দেখো এর মধ্যে যে ফর লিকুইড, লিকুইড তার কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি হবে বলো? 1 হলো। আর কেস 3 আমাদের করতে হবে সলিড। কেস 3 তে আমরা করবো কি বলো? সলিডের ক্ষেত্রে। তো মনে করো এ সলিড, সেখান থেকে প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলো কনসেন্ট্রেশন কি হবে বলো সলিডের ক্ষেত্রে?
তো যদি দেখো এই যে এরিয়া সলিডের, তো সলিডের ক্ষেত্রে কি হয়ে যাবে বলো, আমরা বলতে পারি দেখো তো সলিড একদম লিকুইডের মতো গল্প হবে, সলিড প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম, মানে এরিয়া, ভলিউম তো হয় না লিকুইডের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে এরিয়া হবে, এরিয়া সেম ফর্মুলা যেমন লিকুইডের ক্ষেত্রে করেছিলাম, যে মোল সংখ্যা বাই আয়তন ক্ষেত্রফল, মোল সংখ্যা বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তো আমাকে বলো সলিড যেটা আমরা নিয়েছি এই যে এক্সাম্পলটা, এই ক্ষেত্রে তো সলিডের ক্ষেত্রে মনে করো এটাকে আমরা আরেকবার এখানে বাইরে লিখছি, দেখো মনে করো এটা সলিড নেওয়া হয়েছে, যে কোনো সলিড, এর উপরে মনে করো মলিকিউলসগুলোকে আমরা এইভাবে দেখাচ্ছি, চলো চিনির অণু এরকম সাইজের দেখতে, মনে করো ফর এক্সাম্পল ধরে নাও যে সারফেসে চিনির অণু রয়েছে। ঠিক আছে, এবার আমাকে বলো এই যে সারফেস এর ইউনিট এরিয়া নাও তো, সারফেসের ইউনিট এরিয়াতে চিনির সংখ্যা বলো তো, দেখো তো এর সারফেস এরিয়াতে চিনির সংখ্যা, মনে করো ইউনিট এরিয়াতে চিনির সংখ্যা এখানে রয়েছে। ঠিক আছে, যদি এটাকে বড় নেওয়া হয় বা ছোট নেওয়া হয়, যদি এখানে ছোট বা বড় নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো, চিনির সংখ্যা কি হবে। যদি এটাকে মনে করো আর একটু ছোট ক্রিস্টাল নিয়ে নাও, চলো মনে করো এরকম সাইজের নাও, এখানে মনে করো চিনির অণু রয়েছে। ওকে, তাহলে এরও যদি ইউনিট এরিয়া নেওয়া হয় তাহলে কি হবে বলো, দুটো ক্ষেত্রেই সেম, তাহলে সলিডের ক্ষেত্রেও কি হয়ে যাবে, লিকুইডের মতো সলিডের ক্ষেত্রেও কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন, কারণ দেখো এর পরিমাণ তো সেম, এর এরিয়া কত বলো, এরিয়া কত বলো, 1 স্কোয়ার সেন্টিমিটার, আমি ধরে নিচ্ছি 1 স্কোয়ার সেন্টিমিটার। আর মোলস কত রয়েছে বলো, মোল কত কত মোল দুটো রয়েছে, তাহলে 2। এখানে এরিয়া কত বলো, এরিয়া ইকুয়ালস টু 1 স্কোয়ার সেন্টিমিটার। আর মোলস কত রয়েছে বলো, ধরে নিচ্ছি আমরা 2, তাহলে দুটোতেই সেম না, তো সাইজ ছোট হোক বড় হোক দুটোতেই কি হয়ে যাচ্ছে বলো, এর কনসেন্ট্রেশন নাম্বার অফ মোলস পার এরিয়া কনস্ট্যান্ট। তো নাম্বার অফ মোলস পার এরিয়া কনস্ট্যান্ট মানে সলিডের ক্ষেত্রেও এর অ্যাক্টিভ মাস কি হয়ে যাবে বলো, সলিডের ক্ষেত্রেও অ্যাক্টিভ মাস কনস্ট্যান্ট হয়ে যাবে। অ্যাক্টিভ মাস কনস্ট্যান্ট, তো সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস কনস্ট্যান্ট, তো দেয়ারফর কি ধরে নেওয়া হয় বলো, ক্যালকুলেশন পারপাসের সুবিধার জন্য সলিড এর অ্যাক্টিভ মাস ইকুয়ালস টু 1 ধরা হয়। বোঝা গেছে, তাহলে এই ক্ষেত্রেও কি হয় বলো, সলিড হবে তার অ্যাক্টিভ মাস কি হবে বলো 1। তাহলে সলিড এবং লিকুইড যদি কোনো রিয়াকশন হয় সেই ক্ষেত্রে তোমরা কি বলবে বলো, তার সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস, মানে রিয়াকশনে যে অংশটা পার্টিসিপেট করবে যে পরিমাণটা, সেটাকে আমরা কি ধরবো বলো, কনস্ট্যান্ট। ওকে, আর সলিডের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, সলিডের ক্ষেত্রে তার অ্যাক্টিভ মাস কোন পোর্শনটা হবে বলো, ওর সারফেস এরিয়া। সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস কোনগুলো হবে, এই যে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা মাথায় রাখবে যে কোনো সলিডের ক্ষেত্রে, সলিড বা লিকুইডের ক্ষেত্রে তার যে আংশিক চাপ হবে, সলিড এবং লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে 1 ধরে নেবে। গ্যাসের ক্ষেত্রে কি করবে বলো, গ্যাসের ক্ষেত্রে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার দুভাবে রিপ্রেজেন্ট করা হয় অ্যাক্টিভ মাসকে, একদম মাথায় বসিয়ে রাখতে হবে। গ্যাসের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের সাহায্যে প্রকাশ করা যেতে পারে, আবার গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপের মাধ্যমেও প্রকাশ করা যেতে পারে, দুরকম ভাবে। আর লিকুইডের ক্ষেত্রে 1 ধরা হবে, সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাসকে 1 ধরা হবে। অ্যাক্টিভ মাস কাকে বলে, কোনো রিয়াকশনের ক্ষেত্রে অ্যাট এ টাইম কতগুলো মলিকিউলস একসঙ্গে পার্টিসিপেট করছে। ঠিক আছে, সলিড এবং লিকুইডের ক্ষেত্রে মানে তার যদি অ্যাক্টিভ মাস বলা হয় তো সারফেস এরিয়া বোঝায়। ঠিক আছে, সলিড এবং লিকুইডের ক্ষেত্রে কি বোঝায় বলো, সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যদি আমাদের অ্যাক্টিভ মাস বলা হয় তো শুধু মাথায় রাখবে তার সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাই বোঝায়। ঠিক আছে, যেহেতু সলিড এবং লিকুইডের ক্ষেত্রে একক আয়তনে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, এই জন্য একে কনস্ট্যান্ট ধরা হয়, আর কনস্ট্যান্ট ধরে নেওয়ার জন্য একে 1 ধরা হয়। বোঝা গেছে?
কি বললাম যে সলিড এবং লিকুইডের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস, এখানে লিখে দিচ্ছি চলো, সলিড সলিড অবলিক লিকুইড, লিকুইড সলিড এবং লিকুইড তার অ্যাক্টিভ মাস কি বোঝায় বলো? অ্যাক্টিভ মাস ওকে কার উপর ডিপেন্ড করে বলো? সারফেস এরিয়া, বোঝা গেছে? সারফেস এরিয়া যেটা কিনা কি হয় বলো? কনস্ট্যান্ট। বোঝা গেছে? একদম পরিষ্কার লিখে নাও। তাহলে সলিড বা লিকুইড তার অ্যাক্টিভ মাস কিসের উপর ডিপেন্ড করে? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বাংলাতে লিখে নেবে সাইডে। অ্যাক্টিভ মাস মানে সক্রিয় ভর, কিসের উপর ডিপেন্ড করে? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এবং সেটা কি হয়ে যায় বলো? কনস্ট্যান্ট, যার জন্য ভ্যালুকে কি ধরা হয় বলো? 1। ভালো করে দেখে নেবে, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক। কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে। চলো, এই টপিক আমাদের শেষ। 3টে কেসই দেখিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে? চলো এগুলো দেখে নাও ভালো করে।